দেখুন। একটি চিঠি যেন নেট দুনিয়া মাধ্যমে ভাইরাল হয়ে গেল, যেটা আতঙ্ক বাজিয়ে দিল পুরো নেট দুনিয়া। আর সেটা আর কারো নয়, ব্যারিস্টার সুমনের কাশিমপুর থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলায় কাশিমপুর কারাগারে থাকা হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন দুটি চিঠি লিখেছেন। একটি তার মায়ের উদ্দেশ্যে ও অন্যটি ভাই বোন এবং ভগ্নিপতিদের উদ্দেশ্যে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর সন্ধ্যার দিকে ব্যারিস্টার সুমনের ইংল্যান্ড প্রবাসী ভাই চিঠি দুটি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করেন। তিনি লিখেছেন, দোয়া রইল, আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগতো, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ, কোরআন শরীফ পড়ি। বাংলা তরজমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিচ্ছি। এই ৪৫ বছর এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়। এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি? আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে এবং আপনারাই আমার পরিবারকে দেখছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই। ভালো থাকবেন। এছাড়াও ভাই বোন ও ভগ্নিপতির উদ্দেশ্যে সৈয়দ সাইদুল হক সুমন লিখেছেন, আমার জন্য কোনো চিন্তা করো না। রাজবন্দী হিসাবে জেলে এসেছি, কোনো চোর বা দুর্নীতির হিসাবে নয়। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক, এটা কখনো চাইনি। আশা করি আল্লাহর রহমতে হবেও না। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, অনেকে বলে আপনার কি সম্পদ আছে, দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই, আমার বেশি সম্পদ না থাকলেও 5টি বোন আছে, একটি ভাই আছে, এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। বোনেরা, আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই। সুমন, কাশিমপুর কারাগার থেকে। ব্যারিস্টার সুমন ইংল্যান্ড প্রবাসী ভাই সোহাগ জানান, তার মা ও বোনের দেশে এবং প্রবাসে আছেন। কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন। রাকিব আল হাসান, নিউজ এয়ার রাকিব ব্রো। ২১-এ গ্রেনেড হামলা হয়। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, মাননীয় স্পিকার, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বকনিষ্ঠ প্রসিকিউটর হিসাবে আমি আগেই, যখন আমাকে সিট বরাদ্দ দেওয়া হয়, আমি আগেই জিজ্ঞেস করে নিছি যে আমার সিটে কি যাদের বিচারের সাথে আমি ছিলাম, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচারের সাথে ছিলাম, এই সিটগুলা কি তাদের ছিল কিনা। আমি নিশ্চিত হয়েছি যে এই সিটগুলাতে ওনারা ছিলেন না। কারণ আমি বিশ্বাস করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আমি কোনো যুদ্ধাপরাধীদের সিটে বসতে পারি না মাননীয় স্পিকার। আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, কারণ আমি আওয়ামী লীগের দালালি। দেখবেন যে ৭১ সালে, আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা, ৭১ সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না, এইসব কথা যারা বলছেন, তারা এইসব কথা বলে তো আর পাকিস্তানকে আটকাইতে পারেন নাই, এই দেশে রাখতে পারেন নাই। এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল। আপনি খেয়াল করে দেখবেন, এদের বংশধররাই আজকে বলে যে এইটা মূর্তি, এইটা প্রতিমা, এইসব কথা বলে। এইবারও এই স্বাধীনতার সপক্ষের সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্যই ইসলাম প্রতিষ্ঠা এদের কোনো উদ্দেশ্য না। এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত অর্থে এই সরকারের একমাত্র বাংলাদেশের জাতির পিতা, যার ভাস্কর্য হওয়ার পর, যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত, পৃথিবীর কোনো জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেওয়া হয়। আরে আমাদের মহানবী মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন নাই। আর এরা এখন সামান্য এই 2 দিন আপনারা দেখবেন, খেয়াল করে, আমার কাছে মনে হইতেছে, আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে, এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শাম যুদ্ধাপরাধীদের এরা ভয় করছে এদের উপরে। আমি নাই রে, দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে, তারা কোথা থেকে টাকা পাইতেছে, এরা এখন আর ওয়াজ করার দরকার নাই। করোনাকালীন সময়ে দেখবেন এমনিতে তো ওয়াজ হয় না, এরা এই টাকা ফান্ড এরা কোথা থেকে পাইতেছে। আমি সরকারের কাছে দাবি জানাবো, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান,
প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিনটনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে। বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিনটনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন এবং এটার ফলও কিন্তু উনি পাচ্ছেন। দেখেন এখন উনি 175 জন বিশ্ব নেতা নাকি বলছেন যে ইউনূস সাহেবের বিরুদ্ধে যে মামলা, এই মামলা স্থগিত করতে হবে। আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের কোনো আবেদন জানানো যায়। সর্বোচ্চ আমরা কি করি, আমরা বলি যে অবশ্যই যেন তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয়, বা আমাদের যদি কারো আগ্রহ থাকে আমরা নিজেরা এসে, হিলারি ক্লিনটন উনারা কিন্তু নিজেরা এসে এখানে মামলা পরিচালনা করতে পারতেন। কিন্তু আমি পৃথিবীতে কোনো এইরকম সভ্য ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনোদিন আমি দেখি নাই যে কেউ আইসা আগেই বলে যে এই বিচার প্রক্রিয়া স্থগিত করতে হবে। শুনেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময়ে আওয়ামী লীগের মধ্যে আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব, যে যার খুলস থেকে বেরোয় আসে, প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। দর্শক, ব্যারিস্টার সুমনকে মুক্তি দেওয়া হোক, কিন্তু তাকে তার শাস্তি পাওনা বুঝিয়ে দিয়ে তারপর, কেননা ব্যারিস্টার সুমন যে অন্যায়গুলো করেছেন, তারা অন্যায়টাকে অন্যায় কখনো বুঝতেই পারেন না, তারা চিন্তাও করতে পারেন না যে এটা আসলে অন্যায়, এটা করা উচিত।